আমাদের দেশের যে শ্রমিক যায় সেটা কিন্তু বন্ধ আছে। এসব কারণে কর্মীও বন্ধ করে নিয়ে আছে। মধ্যপ্রাচ্যে যেসব দেশ আছে সেগুলো অনেকটা বলা যায় যে শ্রমিক বান্ধব যে আমাদের বাজারটি ছিল সেটি অনেকটা সংকুচিত হয়ে পড়েছে। আর এসব নিয়ে দর্শক ইসলামী ব্যাংক তালিকাতে আজকে আমাদের আলোচনার বিষয় মধ্যপ্রাচ্যে শ্রমিক রপ্তানি বাড়ানো যায় কিভাবে। আলোচনা করতে আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন শামীম আহমেদ চৌধুরী নোমান, তিনি বাইরের সাবেক মহাসচিব। শামীম আহমেদ চৌধুরী নোমান, আপনাকে স্বাগত ইসলামী ব্যাংক তালিকাতায়। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলাম যে আসলে নানা কারণে সিন্ডিকেট, অর্থ মানব পাচার, অবৈধ অভিবাসন, আইন লঙ্ঘন সহ এবং দক্ষ কর্মীর অভাব যেটি প্রণিধানযোগ্য বিষয়, তার অভাবে কিন্তু মধ্যপ্রাচ্যের আমাদের যে বাজার সেটি সংকুচিত হয়ে আসছে। আপনি বাইরের সাবেক মহাসচিব, এই যে শ্রম বাজারটা নিয়ে অনেকদিন ধরে কাজ করছেন, এখনো করে যাচ্ছেন, বিষয়টি কেন আসলে আপনার কি মনে হয় সবকিছু মিলিয়ে? ধন্যবাদ আপনাকে। আসলে এই সেক্টরে আপনি প্রথমে যে কতগুলো বিশেষণ দিয়েছেন, এগুলোর সাথে আমি বিনয়ের সাথে কিছু জায়গায় দ্বিমত করব। কারণ যেটা হয়েছে যে আমাদের যে মাইগ্রেশনটা, যে সেক্টরে আমরা কাজ করি, এটা একটা বৈধ মাইগ্রেশন এবং সেটি দুই দেশের অ্যাপ্রুভালের মাধ্যমে হয়ে থাকে। সেখানে মানব পাচারের কোনো সুযোগই নেই। আর অন্যান্য বিষয় যেটা বলেছেন মানি লন্ডারিং বা সেটাও এখানে কোনো সুযোগ নাই। যেটা হয়েছে এখানে আমরা কি কারণে আমাদের শ্রমবাজারগুলো সংকুচিত হয়েছে বা কিভাবে আমরা শ্রমবাজারগুলোকে সম্প্রসারণ করতে পারবো, এই বিষয়টি সংকুচিত হয়েছে। যেটা হয়েছে যে আমরা যদি সৌদি আরবের কথা বলি, সৌদি আরবে কিন্তু গত 4 বছরের বা যদি আমরা ডেটাটা দেখি তাহলে দেখবো আমরা কোয়াইট স্টেডি, এবং ওইখানে কিন্তু আপনার একটা অ্যাভারেজ 60% আমার যে টোটাল 60 to 65% যে ইয়ারলি যে মাইগ্রেশন হয়, তা কিন্তু মূলত 60% অ্যাভাব হলো সৌদি আরবে। এই বছরও যদি আমরা লক্ষ্য করি, প্রায় 9 লক্ষের উপরে কিন্তু কর্মী অলরেডি চলে গেছে সব দেশ মিলিয়ে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু শ্রমবাজার সংকুচিত হয়ে গেছে, এই কথাটা কিন্তু এই ক্ষেত্রে অতটা প্রযোজ্য নয়। হ্যাঁ, কম্পারেটিভলি আপনি যদি বলেন যে 10 থেকে 11 লাখ গত 4 বছরে যে ট্রেন্ডটা ছিল, সেই তুলনায় কিছুটা ড্রপ আউট সেখানে হয়েছে, যেটার জন্য মূলত কয়েকটা কারণে। যেমন সৌদি আরব নতুন করে একটা সিস্টেম করেছে তাকামল, যেমন তাকামলের সার্টিফিকেটের একটা ব্যাপার এখানে এসছে, যে এখন থেকে যেসব কর্মী যাবেন তাদের একটা তাকামল ট্রেনিং লাগবে, যেটা বিএমইটি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে কোঅপ করে সেই সার্টিফিকেটটা প্রোভাইড করতে। এটা ডাইরেক্টলি সৌদি অথরিটির সাথে এটা অনলাইনে করতে হয়। তো সেটার ব্যাপারে ইনিশিয়াল স্টেজে বেশ কিছু প্রবলেম ছিল আমাদের, বিকজ আমাদের টিটিসি গুলো সেভাবে প্রস্তুত ছিল না বা আমরা সেভাবে বুঝে উঠতে পারিনি। বাট সেই ক্ষেত্রে এখন অনেকটাই সেটা যে কারণে অনেকগুলো ভিসা হয়ে যাওয়ার পরেও সেই কর্মীরা পাইপলাইন আটকে গিয়েছিল। সেটা অনেকটা ক্ষেত্রেই আমি বলবো যে বিএমইটি এবং মন্ত্রণালয়ের অক্লান্ত প্রচেষ্টার ফলে সেই জায়গাটা কিছুটা ঘাটতি পূরণ সক্ষম হয়েছে এবং সেখানে যে ব্যাকলগটা ছিল সেটা অনেকটা কমে আসছে। সেখানে আমি আরেকটা অনুরোধ করবো, যেটা অলরেডি বাইরার আপনারা জানেন ট্রেনিং সেন্টার আছে গাজীপুরে, সেটাকে ইনক্লুড করা হয়েছে এবং তার মাধ্যমেও কিন্তু এখানে ট্রেনিং দেওয়া হচ্ছে। তো এটা যদি সম্প্রসারণ করা হয়, যেটা আমাদের ব্যক্তিগত অনেকগুলো ট্রেনিং সেন্টার আছে রিক্রুট এজেন্সি গুলোর, এবং সেগুলো মানসম্পন্ন, সেই ট্রেনিং সেন্টার গুলোকে যদি ইনক্লুড করা হয় এবং তাদেরকেও যদি এই তাকামলের সিস্টেমের মধ্যে নিয়ে আসা হয়, তাহলে এক্সপানশনটা অনেক বড় হবে এবং আমাদের পাইপলাইনে যে কর্মীরা আছেন তারা এই যে সময়টা লাগে আপনার অ্যাপয়েন্টমেন্ট পেতে, সেটা দূর করা সম্ভব হবে। এবং সেই লটটাও, সেটা নিয়ে আমরা মিনিস্ট্রির সাথে কাজ করছি যাতে এটা কিভাবে এক্সপানশন করা যায়। মিনিস্ট্রি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যে এটাকে কিভাবে মিটিগেট করা যায়। এটা হলো একটা। মিডল ইস্টের আলাদা কান্ট্রি যেটা আছে দুবাই কিন্তু অফিসিয়ালি বলা হচ্ছে বন্ধ, কিন্তু দুবাই 3টা যেমন দুবাই ট্যাক্সি, ট্রান্স গার্ড, এরকম বড় যে কয়েকটা কোম্পানি আছে তারা কিন্তু লোক নিতে পারছেন। তো এই জায়গাটা আমি মনে করি যে কূটনৈতিক ভাবে আমাদের একটু প্রচেষ্টা অব্যাহত রাখা উচিত, যাতে দুবাইয়ের সব সেক্টরেই আমাদের কর্মী প্রেরণ করতে পারি। সিমিলারলি কাতার, কুয়েত, জর্ডান, লেবানন, তারপরে আপনার ওমান, এইসব জায়গাগুলো মাঝে মাঝে যেটা হয় যে এই আমাদের এই মার্কেটগুলো স্টেডি না। এখন একটা হতে পারে যে প্রত্যেকটা দেশের একটা গভর্নমেন্ট পলিসি থাকে, প্রত্যেকটা দেশ কিন্তু সমানভাবে তার কর্মী নিবে না, এটা ডিপেন্ড করে তার চাহিদার উপরে। সুতরাং এটা একটা ফ্লাকচুয়েশন থাকবেই। কোনো বছর কোনো দেশ 5 লাখ নেবে, কোনো বছর সেই দেশ হয়তো 2 লাখ 3 লাখ কর্মী নেবে। এটা ডেভেলপ করে তার ডেভেলপমেন্টের উপরে। আমরা যেটা বলতে চাচ্ছি যে আমাদের কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের মার্কেটগুলো শাটডাউন হয়ে যায়। আমরা যেটা জায়গায় অনুরোধ করছি যে এই শাটডাউনটা যাতে না হয় এবং কি কারণে এটা হয় সেটাকে আইডেন্টিফাই করে সেগুলোকে অ্যাড্রেস করে যদি আমরা কন্টিনিউয়াসলি আমাদের এই 12-14টি মার্কেট আছে মিডল ইস্ট এবং ফার ইস্ট মিলায়, এগুলো যদি আমরা কনস্ট্যান্টলি খোলা রাখতে পারি, তাহলে 10 থেকে 12 লাখ বা 15 লাখ কর্মী বছরে পাঠানো এটা কোনো ব্যাপারই না এবং এটা সম্ভব। এবং সেই লক্ষ্যে আমাদের স্কিল ডেভেলপমেন্টের উপরে অনেক নজর দেওয়া হচ্ছে, যে আমরা আর আনস্কিল বা সেমি স্কিল পাঠাতে চাই না, আমরা স্কিল পাঠাতে চাই। যেখানে নতুন মার্কেট সম্প্রসারণ হয়েছে, জাপান হয়েছে,
অস্ট্রেলিয়াতে আমরা কাজ করছি কিভাবে কাজ করা যায়, ফিজি হয়েছে, আমাদের ইস্টার্ন ইউরোপের অনেকগুলো কান্ট্রি, এখন রাশিয়াতে প্রচুর লোক যাওয়ার ব্যবস্থা হচ্ছে। তো আমাদের কিন্তু মার্কেট কিন্তু এক্সপান্ড হচ্ছে, এবং আমাদেরকে এখন চেষ্টা করতে হবে ভ্যালু অ্যাডেড মার্কেটে কিভাবে যাওয়া যায়। নট অনলি আমরা মিডল ইস্টের উপর ডিপেন্ড করব, আমাদের দক্ষতাও যেমনি বাড়াতে হবে, সফট স্কিল এবং মেইন স্কিলটা কারিগরি বিদ্যা, সেই সাথে আমাদের নতুন শ্রম বাজারও দেখতে হবে, যেটা অলরেডি ইট ইজ আন্ডার প্রসেস। এবং আমি আশা করি যেভাবে এখন কাজ চলছে সেভাবে রিক্রুটিং এজেন্সিগুলোকে স্পেস দিতে হবে। এখানে আমাদের চলার পথে বেশ কিছু বাধা আছে, আমাদের আইনগতভাবে কিছু জায়গায় জটিলতা আছে, সেগুলোকে দূর করা দরকার। এবং নতুন কিছু আইন বা বিধি হয়েছে, সেখানেও কিছু অবস্টাকল আছে। আপনি সেক্টরকে ফ্যাসিলিটেট করতে হবে। আপনি যদি সেক্টরকে ফ্যাসিলিটেট না করে সেক্টরকে নিয়ন্ত্রণ করতে চান, আমি যেটা বলি যে আমরা কিন্তু ওভার রেগুলেটেড। তো এই সেক্টরে কিন্তু আপনি ফ্যাসিলিটেট না করলে আপনি কিন্তু এটা বাড়বে না। আর প্রাইভেট সেক্টরকে সবসময় যে এনকারেজ করতে হবে মার্কেট সম্প্রসারণের জন্য। প্রাইভেট সেক্টরকে যদি আপনি সেই স্পেস না দেন, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে মার্কেট বাড়বে না। তো এখানে আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আমরা মন্ত্রণালয়ের সাথে প্রতিনিয়ত কথা বলছি, যাতে কিভাবে আমরা সেগুলোকে দূর করতে পারি। এবং এটা হলো কম্বাইন এফার্ট, এটা কোনো ব্যক্তির প্রচেষ্টা না। এটা যেমন সার্ভিস সেক্টর আমরা আছি, মন্ত্রণালয় আছেন, আমাদের দূতাবাসগুলো আছেন, সিভিল সোসাইটি আছেন, আপনারা যারা মিডিয়াতে আছেন, সবারই কিন্তু এখানে একটা রোল রয়ে গেছে। সো এখানে আমাদের মিনিস্ট্রির সাথে অন্যান্য মিনিস্ট্রি সম্পৃক্ত, আমাদের সাথে ফরেন মিনিস্ট্রি আছে, আমাদের সাথে হোম মিনিস্ট্রি আছে, আমাদের সাথে আপনার এডুকেশন মিনিস্ট্রি রয়ে গেছে, সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রি রয়ে গেছে, সিভিল এভিয়েশন রয়ে গেছে, আমাদের টিকেটের ব্যাপার আছে। এখানে 5-6টা মিনিস্ট্রি কিন্তু একসাথে দরকার। তো এখানে সবারই কিন্তু একটা বড় রোল প্লে করতে হবে এই সেক্টরটাকে শুধু সম্প্রসারণ না, আমাদের কর্মীদের সেফটি সিকিউরিটিও নিশ্চিত করতে হবে। আমাদের মাইগ্রেশন কস্ট সেটিও একটু বড় ফ্যাক্টর, এবং এটা কি কারণে বাড়ে সেটার দিকে আমাদের নজর দিতে হবে। এগুলো সব মিলে আসলে আমাদেরকে কাজ করতে হবে, সেটা নিয়ে একটা পরিকল্পনা চলছে। মিনিস্ট্রি একটা টাস্ক ফোর্স করেছে, সেখানে বেশ কিছু আগামীতে কিভাবে আমাদের এই যে ডিউরেশনটা, যেটা আমাদের 2 থেকে 3 মাস লেগে যায় একটা কর্মী পাঠাতে, সেটাকে আমরা কিভাবে 1 মাসের মধ্যে আনতে পারি। এই যে চলাপথে যে অবস্থাগুলো রয়ে গেছে সেগুলো নিয়ে কিন্তু একটা টাস্ক ফোর্স গঠন হয়েছে, এবং সেটা কিন্তু অত্যন্ত দারুণ ভাবে আপনি আপনার পুরো চিত্রটা তুলে ধরেছেন শামীম আহমেদ চৌধুরী নোমান। আপনি স্কিল ডেভেলপমেন্টের কথা বলেছেন, আইনি জটিলতার কথা বলেছেন, মাইগ্রেশন কস্টের কথা বলেছেন, টাস্ক ফোর্স গঠন করা হয়েছে বলেছেন। আমরা এই টার্মগুলো নিয়ে আপনার সাথে আলোচনা করব, তবে একটা বিরতিতে যেতে চাই। দর্শক, বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতায়, সাথে থাকুন। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতায় আবারও স্বাগত জানাচ্ছি বিরতির পর। দর্শক, আমরা যেমনটি আলোচনা করছিলাম, মধ্যপ্রাচ্যে শ্রমিক রপ্তানি বাড়ানো যায় কিভাবে। বিরতির পর আমাদের সাথে আরো একজন যুক্ত হয়েছেন, অভিবাসন বিশেষজ্ঞ ব্যারিস্টার ওমর ফারুক। ওমর ফারুক, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, বিরতির আগে শামীম আহমেদ চৌধুরী নোমান যেমনটি বলছিলেন, স্কিল ডেভেলপমেন্টের কথা বলছিলেন, আইনি জটিলতার কথা বলছিলেন, মাইগ্রেশন কস্টের কথা বলছিলেন, তিনি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে এই বিষয়ে কথা বলছিলেন। আপনার মতে আসলে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে শ্রমিক রপ্তানি বাড়ানো যাওয়ার কিভাবে যেতে পারে? আপনার কি পর্যবেক্ষণ, আপনার কি মত? দেখেন, আমাদের তো বড় বাজার মধ্যপ্রাচ্য, এবং সেটি 80 দশক থেকে শুরু হয়েছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটি অ্যাকচুয়ালি সূচনা করেছেন এবং কনফিডেন্সে নিয়েছেন মিডল ইস্ট গুলোতে। তারাও আমাদের থেকে অনেক লোক নিয়েছে, নেওয়া এখনো অব্যাহত আছে। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্য যে ওদের দেশে যদি কার্পেন্টার লাগে ধরেন বা প্লাম্বার লাগে, আমরা কিন্তু একদম সাধারণ লেম্যানকে আমরা প্লাম্বারের সার্টিফিকেট একটা নীলক্ষেত থেকে বানিয়ে দিয়ে পাঠিয়ে দিই। এটা এজেন্সি গুলা করে। এজেন্সি গুলা বড় মুনাফার জন্য যাচ্ছে তাই ভাবে যে চাহিদা, সেই চাহিদার বাইরে অর্থাৎ ফেক সার্টিফিকেট দিয়ে তাদেরকে পাঠানোর ফলে প্রথমেই আমাদের এই শ্রমিকগুলোর উপর একটি নেগেটিভ ধারণা, ওই যে বিদেশি যারা নেয় তারা তখন নেগেটিভ ধারণা পোষণ করে। এছাড়া যেই কথাটি উনি বললেন যে অভিবাসন অনেক কস্টলি, ইনফ্যাক্ট যেই দেশ আমাদের শ্রমিক নেয় তারা কিন্তু যেই রেটটা আমাদেরকে বলে, যেই টাকাটা খরচের কথা বলে, 60-70 হাজার টাকার বেশি না কখনো, আমি যতগুলো ডেটা দেখেছি। কিন্তু আমাদের লোভী যে এজেন্সি গুলো আছে তারা এটাকে 10 গুণ 20 গুণ বাড়িয়ে দেয়। কিছুদিন আগে, আমার মনে হয় বছর 1.5 আগে বা 2 আগে, একটা নিউজ রিভিলড হয়েছে মালয়েশিয়ার স্ক্যাম নিয়ে। সেখানে 4 জনের কথা আসছে হাই আপ, জেনারেল মাসুদ উদ্দিন সহ, আফম মুস্তফা কামাল সহ আরো 2 জন, এদের কথায় আসছে এদের হাজার হাজার কোটি টাকা এরা লুটপাট করেছে। তো সুতরাং এই সংবাদগুলোই তো নেগেটিভ সংবাদ, অর্থাৎ বাংলাদেশের শ্রমবাজারের জন্য গুড এনাফ এই শ্রমবাজার নষ্ট হওয়ার জন্য। আর আমি আগের আলোচকের কথা শুনেছি, উনি সুন্দরভাবেই বলেছেন, যথার্থই বলেছেন যে কোন দেশে শ্রমবাজার সংকুচিত হবে, কোন দেশে এটি বড় হবে। সেটির জন্য আমাদের কূটনীতিক, আমাদের যে বৈদেশিক কর্মসংস্থান যে মন্ত্রণালয় আছে,
তারা কাজ করবে। আপনাদের সংবাদ আসার পরে আমরা নড়ে চড়ে বসি, এর আগে আমরা নড়ে চড়ে বসি না। আমাদের বিদেশে শ্রমিক নিহত হওয়ার পরে আমরা দেশে আনতে 1 মাস 1.5 মাস লাগে। সেই শ্রমিকের 14 লাখ টাকা সে পেতে 5-7 লাখ টাকা খরচ দিতে হয়। অর্থাৎ একটা বাজে বন্দোবস্তের ভিতর যে বৈদেশিক কর্মসংস্থান যে মন্ত্রণালয় আছে, ফরেন মিনিস্ট্রি আছে, কমপ্লিটলি একটি বাজে বন্দোবস্তে আছে। অর্থাৎ যারা যেই কাজে অ্যাসাইন করা কাজ করে না, কাজ না করলে তাদেরকে কেউ দায়ের ভিতরেও আনতে পারে না, তাদেরকে কোনো শাস্তিও হয় না। যেই শ্রমিকগুলো টাকা দিয়ে আমার বাংলাদেশ ব্যাংক যে অক্সিজেন নেয়, যে গত টার্মোয়েলে, পলিটিক্যাল টার্মোয়েলে বাংলাদেশের অর্থনীতি বেঁচে ছিল তাদের কারণে, তাদের মিনিমাম সম্মানটুকু আমরা দেই না। তারা বাংলাদেশে আসলে আমাদের এয়ারপোর্টে যে ট্রিটমেন্ট পায়, তারা এটা ইরিলিভেন্ট। হয়তো আপনার সাথে আমি এখন বলবো তারা খুব মনে কষ্টে থাকে। এখন কিভাবে উন্নত করা যায় আমি বলি, যে আইন আছে, যে আইনের 33 ধারায় আছে যে এজেন্সিগুলা আপনার এই শ্রমিক পাঠানোর ক্ষেত্রে অনিয়ম করবে, ব্যত্যয় করবে, তাদের 2 বছর সাজার কথা বলা আছে, জরিমানার কথা বলা আছে। আমি আজ পর্যন্ত শুনি কোন এজেন্সি তাদের সাজার মুখোমুখি হয়েছে, কোন এজেন্সির লাইসেন্স বাতিল করে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। ইভেন 1000 কোটি টাকা যে লুটপাট হয়েছে, আপনাদের নিউজের পরে এটা মাটি চাপা হয়ে গেছে। অর্থাৎ বড় যেই ঘটনাগুলো শ্রমবাজারকে অশান্ত করেছে, বাজে করেছে, তাদের কনফিডেন্স খুব তলানিতে চলে গিয়েছে, তাদের বিচারের আওতায় আনা হয়নি। এবং সেইগুলো অ্যাড্রেস করে নতুন বন্দোবস্তে কিভাবে কনফিডেন্স ডেভেলপ করে শ্রমিক রপ্তানি করা যায়, স্কিল শ্রমিক, সেটির ব্যাপারে আমরা নজর দিতে পারিনি। আপনি শুনে অবাক হবেন যে আমাদের নেগেটিভ ইম্প্যাক্টটা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া স্কিল আনস্কিল শ্রমিকের সারা পৃথিবী ভরিয়ে দিয়েছে। শুধু তারা ওখানে তাদের দেশের ইন্টারনাল এডুকেশনটা একটু উন্নত মানের এবং তারা যে ভোকেশনাল কোর্সগুলো করায় জেনুইন। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা সার্টিফিকেট বিক্রি করেই ক্ষান্ত হয়নি। নীলক্ষেতে এমন কোন সার্টিফিকেট নেই যেটা পাওয়া যায় না। সেটা আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক সময় আমরা দেখি, মামলা মোকদ্দমা করার সময় দেখি, ফেক সার্টিফিকেট দিয়ে প্রফেসর হয়েছে, ফেক সার্টিফিকেট দিয়ে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, লয়ার হয়েছে, ভরে ভরে। অর্থাৎ আমরা এই ফেকের ভিতর থেকে যদি না বেরিয়ে আমরা যদি সত্যিকারের স্কিল ভোকেশনাল এই শ্রমিকগুলো তৈরি না করতে পারি, বাজার সংকুচিত হবে, বাজার ছোট হয়ে আসবে, নতুন বাজারও আমরা পাবো না। আপনার যদি ফার্দার কোনো প্রশ্ন না থাকে, আমি আপনার ওই প্রশ্নে যে বাজার কেন পাবো না এটা আমি একটু বলে দিলাম। আর ফার্দার প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। নিশ্চয়ই পরবর্তীতে আবার ফেরার চেষ্টা করবো আপনার কাছে। শামীম আহমেদ চৌধুরী নোমান, আপনার কাছে এবার যে বিষয়টি জানতে চাই, একটা কথা বলেছেন সে ভ্যালুয়েটেড মার্কেট খোঁজা, আর একটা হচ্ছে স্কিলড শ্রমিক তৈরি করা, ম্যান পাওয়ার তৈরি করা। আসলে আমরা দেখি আমরা যে পরিমাণ শ্রমিক পাঠাই, যে রেমিটেন্সটা আসে, আমাদের প্রতিযোগী যে দেশগুলো আছে তারা তার থেকেও কম শ্রমিক পাঠিয়ে তার দ্বিগুণেরও বেশি পরিমাণ রেমিটেন্স তারা আহরণ করতে পারে। এই জায়গায় আসলে স্কিলড শ্রমিক আমরা কতটা তৈরি করতে পারছি, আমাদের জটিলতাগুলো কোন জায়গায়? ধন্যবাদ। আমি একটু আগে আসছি। আমাদের সম্মানিত অতিথি ওমর ফারুক ভাই কিছু প্রশ্ন তুলেছেন এখানে। যেহেতু আমি সেক্টরে কাজ করি আজকে 40 বছর ধরে, আমি বিনয়ের সাথে কিছু জায়গায় তার সাথে দ্বিমত করতে যাচ্ছি, বা আমার মনে হয় আমাদের কিছু ল্যাক অফ ইনফরমেশন রয়ে গেছে। উনি যথার্থই বলেছেন যে কিছু কিছু জায়গায় আমাদের আইনি জটিলতা আছে, বা আমরা এখানে কিন্তু অনেক লাইসেন্স বন্ধ করা হয়েছে, অনেক লাইসেন্সের নামে মামলা হয়েছে, মন্ত্রণালয় কিন্তু সেগুলো পদক্ষেপ নিচ্ছে। কিন্তু যেটা প্রবলেম যেটা হচ্ছে, যেমন মাইগ্রেশন কস্ট নিয়ে যেটা কথা বলা হচ্ছে, একটা কম্পারিজন আপনি সবসময় দেখবেন যে নেপাল থেকে যেতে, সব দেশ থেকে যেতে কিন্তু মাইগ্রেশন কস্ট আছে। যেটাই সরকার বলুক না কেন, যেই দেশের সরকারই বলুক না কেন, জিরো মাইগ্রেশন বা কম মাইগ্রেশন না, সব পাকিস্তান বলেন, ইন্ডিয়া বলেন, নেপাল বলেন, শ্রীলঙ্কা বলেন, সব জায়গা থেকে যেতে একটা কস্ট আছে। এটা ওভারসিজ এমপ্লয়মেন্ট। হ্যাঁ, কম্পারেটিভলি আমাদের কস্টটা বেশি। সেটা কয়েকটা কারণ আছে। একটা হলো আমরা আনস্কিল কর্মী প্রেরণ করি, এটা হারটা খুব বেশি, এবং অন্যান্য দেশগুলো স্কিল এবং হাই স্কিলে যায়। এবং আমাদের দেশেও যদি আমরা দেখি, ওই ক্যাটাগরির লোকরা কিন্তু সেই ইকুয়াল মাইগ্রেশন কস্টে যাচ্ছে। শুধু লো স্কিলে কস্টিংটা আমাদের এখানে খুব বেশি, এবং সেটার জন্য মাল্টিপল রিজন রয়ে গেছে, আমাদের এয়ারফেয়ার রয়ে গেছে, অনেকগুলো ইস্যু রয়ে গেছে। আর আরেকটা যেটা বলেছেন যে কাগজে কলমে লেখা আছে একটা, তার চেয়ে বেশি। এই জায়গায় বিনয়ের সাথে আমরা যেটা বলতে চাচ্ছি, যেটা বারেবার আমরা বলে আসছি, যে ওভারসিজ এমপ্লয়মেন্টে একটা খরচ আছে, এখানে মার্কেটিং আছে, এখানে লবিস্ট আছে, আপনার ভিসা মার্কেটিং করার জন্য ওইখানে আমাদেরকে যেতে হয়। কিন্তু আনফর্চুনেটলি আজকে এত দীর্ঘ চলার পথেও আমরা কিন্তু বৈধভাবে এই মার্কেটিং করবার জন্য, যেটা বিকেএমএ বিজিএমএ কে যে পয়সাটা বা গভর্নমেন্ট যে ইনসেন্টিভটা অ্যালাউ করে ফর মার্কেটিং এন্ড এগুলো এক্সিবিশন করার জন্য,
আমাদের ক্ষেত্রে কিন্তু সেটা এখন পর্যন্ত হয় না। অথচ এই সেক্টরটা শুধু রেমিটেন্সই দেয় না, বছরে প্রায় 10 লক্ষ লোকের কর্মসংস্থান করে। এটা দেশের মানে ফাইন্যান্সিয়াল না, এমপ্লয়মেন্টের ক্ষেত্রেও এটা জাতির বড় মেরুদণ্ড। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই সাপোর্টটা পাচ্ছি না। সেই জন্য আমরা বলছি যে এই যে মাইগ্রেশন কস্টটাকে যথাযথ করা, আপনি বাস্তবতা নিরীক্ষে করেন, যেটা বাস্তবে সম্ভব না সেটা যদি আপনি কাগজে লিখে দেন, এই সেক্টরে আমরা যারা কাজ করি সবাই আমরা কিন্তু চোরে পরিণত হচ্ছি, এবং এই কারণে এখানে ভালো লোকরা আসবে না। কারণ রিয়াল পিকচারটা যেটা আছে, যেটা বাস্তবিক অর্থে যে খরচটা হয় সেটাকে আপনারা নির্ণয় করেন, সেটা করে দেন, এবং আমাদের একটা সেন্ট্রাল ডাটাবেস সিস্টেম করে দেন, যাতে আমরা সরাসরি লোকগুলো ডাটাবেস থেকে নিতে পারি, এবং সমস্ত মানি যেটা ট্রান্সফার হবে সেটা ব্যাংকিং চ্যানেলে হতে পারে। এইভাবে যদি আমরা সিস্টেমগুলো, যেগুলো আমরা এইবার টাস্কফোর্সের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি, সেই জন্য আমরা বলছি যে এই যে জিনিসটা সমাজে আছে, আজকে ভাই যে কথাটা বললেন, আমাদেরকে যে জায়গায় দোষী করলেন, আপনি যে কথাগুলো বলছেন এভাবে হয়তো জটিলতা কমা যেতে পারে। সবশেষ প্রশ্ন ব্যারিস্টার ওমর ফারুক, আপনার কাছে সবশেষ প্রশ্ন রাখতে চাই। শামীমা হচ্ছে যে নোমান যেটি বললো যে স্কিল ওয়ার্কারের কথা এবং বেশ কিছু আইনের কথা বললো, আপনার মত কি এই জায়গায় সংক্ষেপে? আমি শুরুতে আরেকটা কথা বলিনি, দেখেন আমাদের দেশে আজকে যিনি প্রধান আছেন সরকারের ডক্টর ইউনূস, উনি কিন্তু সারা বিশ্বে কিন্তু ওনার যে অবস্থানটা, এই অবস্থানটাও কিন্তু আমাদের সেল করা উচিত ছিল, সেল করা দরকার ছিল। আমি জানি না ওনাকে পোর্ট্রেট করে, ওনাকে সামনে নিয়ে আমরা এই শ্রমবাজারে কোনো কর্মসূচি নিয়েছি কিনা। অর্থাৎ আপনার অপরচুনিটি যদি আপনি মিস করেন, তাহলে তো আপনি পিছিয়ে যাবেন। সামনে যেই অপরচুনিটি আছে সেটাকেই কাজে লাগাতে হবে। তো সুতরাং আমি যেটি বলি, আইনি জটিলতার সবচেয়ে বড় প্রশ্ন, সবচেয়ে বড় কোয়েশ্চেন হলো, আমাদের একটা মেন্টালিটি আছে, ঠিক আছে শ্রমিক চাইছে যাক যেন তেনভাবে পাঠিয়ে দিই, সে তো রেমিটেন্স পাঠাবে, আমরা এটার থেকে বেরিয়ে আসতে হবে। অর্থাৎ যেই ক্রাইটেরিয়া, যেই অর্থাৎ সেই পুরনো সনাতন ধ্যান ধারণা থেকে বেরিয়ে আসে, যে ক্রাইটেরিয়া ওই ক্রাইটেরিয়া স্কিল ওয়ার্কার তৈরি করতে হবে। ব্যারিস্টার ওমর ফারুক, শামীম আহমেদ চৌধুরী নোমান, দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের ইসলাম ব্যাংক তালিকাতে এসে আপনাদের পর্যবেক্ষণ তুলে ধরার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলাম ব্যাংক তালিকাতে আছে পর্যন্ত, এই সঙ্গে থাকুন।